বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। এখন আমি বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর তোমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো করছো তো? হ্যাঁ, তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো করবে আর সে অনুসারে তোমাদের পড়াশোনা চালিয়ে নিবে। আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে পঞ্চম অধ্যায়ের পাঠ 2 নিয়ে আলোচনা করব। ইতোপূর্বে অধ্যায়টি থেকে আমি তোমাদের জন্য পাঠ 1-এর আলোচনা শেষ করেছিলাম। তো শিক্ষার্থীরা, আর দেরি কেন, চলো আমরা একসাথে আজকের ক্লাসটি শুরু করি। সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিডি এডুকেশন টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে। লক্ষ্য করো, অধ্যায় 5 বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পাঠ 2.1 বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা। শিক্ষার্থীরা, সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা অর্থাৎ বাধা। কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। অর্থাৎ এই অংশটিতে তোমরা বিশেষভাবে জানতে পেরেছো যে একজন সুনাগরিকের যে গুণাবলীগুলো থাকে সেগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা কিন্তু প্রভাবিত হয়। আর আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে কাজ করছে। এরপর লক্ষ্য করো, নিচে বাংলাদেশে বিরাজমান এ সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। 1. নির্লিপ্ততা। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এ জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। তাহলে শিক্ষার্থীরা, এই অংশটিতে তোমরা প্রথমেই জানতে পেরেছো যে নির্লিপ্ততা কি। আমি তোমাদের জন্য আরেকবার বলছি যে আসলে সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের যে উদাসীনতা, অর্থাৎ একটি নাগরিকের যে কাজগুলো রয়েছে দেশের প্রতি, সেই কাজগুলোর প্রতি যে উদাসীনতা, সেই উদাসীনতাকে বলা হচ্ছে নির্লিপ্ততা। আর বিভিন্ন কারণে এই নির্লিপ্ততা বা উদাসীনতা তৈরি হয়। নিরক্ষরতার জন্য হতে পারে, উপযুক্ত শিক্ষার অভাবে হতে পারে, এমনকি অলসতা, দারিদ্রতা এবং কাজে অনীহার প্রতিও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আর আমাদের দেশের নাগরিকদের মধ্যে এ ধরনের নির্লিপ্ততা সচরাচর আমরা লক্ষ্য করে থাকি, যার ফলেই কিন্তু নাগরিকরা রাষ্ট্রের সামাজিক আর রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নিজের দায়িত্ব কর্তব্যগুলোও পালন করতে চায় না। এরপরে লক্ষ্য করো, ব্যক্তি স্বার্থপরায়ণতা। 2. ব্যক্তি স্বার্থপরায়ণতা। এটি সুনাগরিকের অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণেই নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজে আত্মীয় বা পরিচিত জনকে চাকরি দেয়। স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করে। আর এ সব কিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে শিক্ষার্থীরা, এই অংশটি তোমরা জানতে পারলে যে ব্যক্তি স্বার্থপরায়ণতা কিন্তু একটি বড় অন্তরায় বা বড় বাধা। অন্তরায় অর্থাৎ হচ্ছে বাধা। আর এই ব্যক্তি স্বার্থপরায়ণতার ফলে ব্যক্তি
নিজের স্বার্থকে সবসময় বড় করে দেখে আর দেশের স্বার্থকে ছোট করে দেখে। আর এর কারণেই কিন্তু খুব সহজেই একজন ব্যক্তি সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি আর পক্ষপাতিত্ব করে থাকে। আর তার জন্য কি করে, নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে বাদ দেয়, উপযুক্ত প্রার্থীকে ভোট দেয় না। উপযুক্ত প্রার্থীকে ভোট না দিয়ে দলীয় বা ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়, আবার নিজের আত্মীয় স্বজন বা পরিচিতজনকে চাকরি দেয়, স্বজনপ্রীতি এমনকি আর্থিক অনিয়মও করে। আর এই সব কিছুই কিন্তু সুনাগরিকতার ক্ষেত্রে বড় বাধা বা প্রতিবন্ধকতা। আর এ ধরনের ব্যক্তি স্বার্থপরায়ণতা একটি রাষ্ট্রকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দেয়। এরপর লক্ষ্য করো 3, দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এ শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু একই ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একরকম বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম আচরণ করলে তা সুনাগরিক হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। তাহলে এই অংশটিতে তোমরা লক্ষ্য করো যে আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কিন্তু আমাদের রাজনৈতিক দল কার্যকর থাকে না, কারণ আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আর এই শাসন ব্যবস্থায় সবসময় দলীয় মনোভাব কাজ করে, কিন্তু গণতন্ত্র কিন্তু আমাদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে দেখায়। কারণ একই ব্যবস্থায় কিন্তু নিজ দলের প্রতি একরকম আর বিরোধী দলের প্রতি যদি অন্যরকম আচরণ করা হয়, তাহলে কিন্তু সেটি সুনাগরিকের হওয়ার পথে বাধা সৃষ্টি করে। এরপরে দেখো 4, অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞ নিরক্ষর লোক অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই অল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশে বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে ও নিরক্ষরতা থেকেও মুক্ত হতে হবে। শিক্ষার্থীরা, এখানে তোমরা লক্ষ্য করছো যে অজ্ঞতা ও নিরক্ষরতা অর্থাৎ কি? অজ্ঞতা, নিরক্ষরতা কিন্তু বড় প্রতিবন্ধকতা। কারণ যে ব্যক্তিটি অজ্ঞ, মানে যার কোনো লেখাপড়ার জ্ঞান নাই, নিরক্ষর যার কোনো লেখাপড়ার জ্ঞান নাই, অজ্ঞ যে হচ্ছে কোনো কিছু জানে না, সব কিছু সম্পর্কে সে তার কোনো জ্ঞান নেই। আর নিরক্ষরতা হচ্ছে যার মধ্যে লেখাপড়ার জ্ঞান নেই। অর্থাৎ তোমরা দুইটা জিনিস পর্যবেক্ষণ করলে বুঝতে পারছো যে একজন অজ্ঞ নিরক্ষর লোক কিন্তু কোনো কিছুই জানতেও বুঝতে পারে না। আর আমাদের দেশের 1/3 লোকই এই নিরক্ষর। আবার যারা লেখাপড়া জানে তাদের মধ্যে অনেকে আছে খুব অল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেও ব্যর্থ হয়, আবার রাষ্ট্রের দায়িত্বও সঠিকভাবে পালন করতে পারে না। অতএব শিক্ষার্থীরা এই বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে উপযুক্ত শিক্ষা অবশ্যই শিক্ষিত হতে হবে, আর নিরক্ষরতা থেকে দেশকে মুক্ত করতে হবে। এরপরে দেখো 5, ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে। শিক্ষার্থীরা, এখানে ধর্মান্ধতা তোমরা বুঝতেই পারছো যে ধর্মের প্রতি একটি অন্ধ মনোভাব পোষণ করা। ধর্মকে আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মকে মেনে চলবো, কিন্তু হ্যাঁ, সে ধর্মকে আশ্রয় করে ধর্মের প্রতি অন্ধ মনোভাব পোষণ করে আমরা কোনো কুসংস্কারকে আমরা মেনে চলবো না। কারণ ধর্মান্ধতা কিন্তু ব্যক্তিকে তার নিজ ধর্মের বাইরে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে, অর্থাৎ অহংকার পোষণ করে, হিংসা পোষণ করে। আর এই ধরনের ধর্মান্ধতা মনোভাব বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে কিন্তু বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। আর এরূপ পরিস্থিতি কিন্তু দেশের মধ্যে বাধা সৃষ্টি করে, দেশের উন্নতিকে, দেশের সংহতি, উন্নতি, দেশের প্রগতি এগুলোকে কিন্তু বাধা দেয়। এরপরে লক্ষ্য করো 6, দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজের চেয়ে অন্যকে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা। হ্যাঁ শিক্ষার্থীরা, দাম্ভিকতা, তোমাদের মনে আসলে এই প্রশ্ন জিজ্ঞেসে যে দাম্ভিকতা কি? অহংকার করা।
দম্ভ প্রকাশ করা, নিজের অহংকার করা, অন্যর প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করা, এটি কিন্তু একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ খারাপ। কারণ এক্ষেত্রে দাম্ভিকতার কারণে কিন্তু ব্যক্তি নিজের চেয়ে অন্যকে বড় করে দেখে, নিজের মতামতকে প্রাধান্য দিয়ে সেটি অন্যের উপর চাপিয়ে দিতে চায়। আর এই ধরনের মন মানসিকতা কিন্তু সুনাগরিকতার পথে বিরাট বাধা। 7. সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যেও এ মনোভাব তৈরি হতে পারে যদি তাদের ধর্মকে অন্যের ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। তাহলে শিক্ষার্থীরা, সাম্প্রদায়িকতা বলতে তোমরা কি বুঝছো? যে একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। এক্ষেত্রে কি হয়, যে ধর্মের লোক যে দেশের সংখ্যাগরিষ্ঠ ওই ধর্মের আধিপত্য থেকে তারা অন্য যে সংখ্যালঘিষ্ঠ ধর্মের লোকদের সাথে তারা হিংসাত্মক মনোভাব পোষণ করে। কারণ এই যে সাম্প্রদায়িকতার মনোভাব থেকে কিন্তু সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যেও এমন মনোভাব তৈরি হতে পারে যে তারাও কিন্তু তাদের ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করতে পারে। আর এ ধরনের মনোভাব কিন্তু বিভেদ আর অশান্তির সৃষ্টি করে। এরপরে দেখো 8. অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজে লাগে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। শিক্ষার্থীরা, এই অংশটিতে তোমরা লক্ষ্য করবে যে আমাদের দেশে 50% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। আর এই দারিদ্র্য সীমার কারণেই কিন্তু আমাদের দেশের 1/3 লোক লিখতে পড়তে পারে না, অর্থাৎ নিরক্ষর। আর এ কারণে কিন্তু নিরক্ষর মানুষের কিন্তু বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ ঘটে না, আর তাই তাদের বিবেকও সঠিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ এই অর্থনৈতিক অনগ্রসরতাও কিন্তু সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা। শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো পাঠ 2.2 সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। তোমরা পাঠ 2.1 জানতে পেরেছো যে সুনাগরিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ, আর পাঠ 2 তার সমাধান দেওয়া রয়েছে, অর্থাৎ সুনাগরিকের এই যে প্রতিবন্ধকতা সমূহ দূরকরণের কি কি উপায় রয়েছে সেগুলো এখন আমি তোমাদেরকে জানাবো। লক্ষ্য করো 1. উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে 1 নম্বরে তোমরা জানতে পেরেছো যে সর্বোপরি উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, অলসতা আর নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। 2. ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করতে হবে, অর্থাৎ সবসময় নিজের স্বার্থকে বড় করে দেখা যাবে না, দেশের স্বার্থকে বড় করতে হবে, আর এই জন্যই ব্যক্তি স্বার্থ পরিহার করতে হবে। 3. দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। অর্থাৎ কি, এখানে বলছে যে দলীয় মনোভাবটা অর্থাৎ তোমার নিজ দলের মনোভাবটা পরিত্যাগ করতে হবে, সর্বোপরি যা কিছু ন্যায় অর্থাৎ সার্বজনীন মনোভাবটাকে অগ্রাধিকার দিতে হবে। 4. শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, এক্ষেত্রে একটি ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে প্রাধান্য দিলে চলবে না, মানুষের ক্ষেত্রে মানুষের ভেদাভেদ করলে চলবে না, পার্থক্য করলে চলবে না, সবার প্রতি সমান আচরণ, সমান মনোভাব প্রদর্শন করতে হবে। 5. দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না। শিক্ষার্থীরা, স্তব্ধ মানে বন্ধ, আমি আবার বলছি, স্তব্ধ মানে বন্ধ। দাম্ভিকতা অর্থাৎ হিংসা পরিহার করতে হবে, সকলের জন্য যে মতটি কল্যাণকর সেই মতটি প্রদান করতে হবে। যদি একজন মানুষও কল্যাণকর মতামত প্রদান করে তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই মানুষের মতামতকে কখনো বাধা দেওয়া যাবে না, অর্থাৎ যা কিছু ভালো তাকে গুরুত্ব দিতে হবে। 6. অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে।
হ্যাঁ শিক্ষার্থীরা, অর্থনৈতিকভাবে একটি দেশ যদি অগ্রসর না হয় তাহলে কিন্তু সেই দেশের ক্ষেত্রে খুব বড় একটি বাধার সৃষ্টি হবে। আর এ কারণে অর্থনৈতিক ক্ষেত্রে অনগ্রসরতা দূর করে সবার জন্য সমান মর্যাদাপূর্ণ পরিবেশের সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা, সর্বোপরি বলা যায় যে সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা কিন্তু দূর করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই যে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির অধ্যায় 5-এর পাঠ 2-এর আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।